আজকে মডার্ন ইন্ডিয়ার ফার্স্ট চ্যাপ্টার এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার, মানে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, এইটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে কি কি থাকবে, কোথায় কোথায় বিস্তারটা হয়েছিল, বেঙ্গল, মাইসুর এবং পাঞ্জাব। তো বেঙ্গল নিয়ে শুরু করা যাক। মুর্শিদ কুলি খান, যার সময়কাল হচ্ছে 1717 থেকে 1727। In 1717 AD, Murshid Quli Khan was appointed as Bengal Subedar, either governor by Mughal Emperor Farrukh Shah. 1717 সালে মুর্শিদ কুলি খাঁকে বাংলা সুবেদার বা গভর্নর হিসেবে নিয়োগ করেছিল কে? মুঘল এম্পারার ফারুক শাহ। Grant of the governorship of Odisha also to him by Farrukh Shah in 1719. এবং কি দেয়া হয়? উড়িষ্যার গভর্নরশিপ দেওয়া হয়েছিল 1719 সালে। কেন উড়িষ্যা আসছে? কারণ সেই সময় বাংলা বলতে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যাকে একসঙ্গে বেঙ্গল প্রভিন্স বলা হতো। তো বাংলা তো সে 1717 সালে হলো, তারপরে উড়িষ্যা পেয়েছিল 1719 সালে। He transferred the capital of Bengal from Dhaka to মুর্শিদাবাদ, এবং সে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল কি, বাংলার যে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করেছিল কে? এই মুর্শিদ কুলি খান, এবং তার নাম অনুসারে এর নাম হয়েছিল মুর্শিদাবাদ। নেক্সট হচ্ছে সুজাউদ্দিন, 1727 থেকে 1739, মানে মুর্শিদ কুলি খানের পরে বাংলা নবাব হয়েছিল সুজাউদ্দিন। হি ওয়াজ দ্য সন ইন ল অফ মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের সন ইন ল ছিল কে? এই সুজাউদ্দিন। হি ওয়াজ গ্র্যান্টেড দ্য গভর্নরশিপ অফ বিহার বাই মুঘল এম্পারার মোহাম্মদ শাহ রঙ্গিলা ইন 1733। কি বলছে? 1733 সালে এই সুজাউদ্দিনকে বিহারটাও বাংলার সঙ্গে যুক্ত করা হয়, এবং সেটা দিয়েছিল কি, সেই সময়কার মুঘল এম্পারার ছিল মোহাম্মদ শাহ, যার টাইটেল ছিল কি রঙ্গিলা বলা হতো। এরপরে যে নবাব হয়েছিল তার নাম হচ্ছে কি সরফরাজ খান, 1739 থেকে 40। He was the son of Sujauddin and was murdered by Alibordi Khan, the deputy governor of Bihar in 1740. এই সরফরাজ খান প্রথমত আগেকার যে নবাব সুজাউদ্দিনের ছেলে ছিল, এবং তাকে আলিবর্দিন খান হত্যা করেছিল, যে বিহারের ডেপুটি গভর্নর ছিল। কত সালে? সালটা হচ্ছে 1740। আলিবর্দি খান 1740 থেকে 1756 legalized his usurpation by receiving a firman from Mughal Emperor Muhammad Shah Rongila after paying him 2 crores. মানে আলিবর্দি খান তো ও তো নবাবী বংশ ছিল না কো, তো সে যখন
সরফরাজ খানকে হত্যা করলো, তখন সে নিজে নবাব হওয়ার পর তার ব্যাপারটাকে লিগালাইজড করার জন্য সে 2 কোটি টাকা মোহাম্মদ শাহ রমদুল্লাহকে অ্যাজ এ কম্পেনসেশন বলতে পারো, ঘুষ বলতে পারো, ট্রিবিউট দিয়েছিল, যার ফলে তিনি বাংলার নবাব হয়েছিলেন। He prevented the English and French from fortifying their factories at Calcutta and Chandernagor respectively. আলীবর্দী খান কি করেছিল, ইংরেজদেরকে এবং ফ্রেঞ্চকে ফ্যাক্টরি তৈরি করা থেকে কি করেছিল, বিরত করেছিল, যে তারা যেন ইংরেজরা যেন কলকাতায় এবং ফ্রান্সরা যেন চন্দননগরে কোনো ফ্যাক্টরি তৈরি করে না। সে এই সম্পর্কে একটা বিখ্যাত উক্তি আছে, তোমরা আমার রাজ্যে আছো, তোমাদের যদি কোনো আত্মরক্ষার প্রয়োজন হয় তার জন্য আমি আছি, তার জন্য কোনো ফোর্ট তৈরি করার প্রয়োজন নেই। তো এইভাবে তিনি কি করেছিলেন, ইংরেজ এবং ফ্রেঞ্চদের বা বিদেশি শক্তিদের তিনি আটকে রেখেছিলেন। পরবর্তী শাসক সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757, যেটা সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল। আলীবর্দী খান ওয়াজ সাকসিডেড বাই হিজ গ্র্যান্ডসন সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা ছিল আলীবর্দী খান গ্র্যান্ডসন মানে নাতি, এবং তাকে তিনি সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করেন। সিরাজউদ্দৌলা সিজ দ্য ইংলিশ ফ্যাক্টরি অ্যাট কাশিমবাজার। সিরাজউদ্দৌলা কাশিমবাজারের ইংলিশ ফ্যাক্টরিটা কি করেছিল, সেটাকে দখল করে নিয়েছিল। On 20th June 1756, Fort William surrendered but Robert Clive recovered ক্যালকাটা। এবং তারপরে 20 জুন 1756 সালে সে কিন্তু ফোর্ট উইলিয়াম দখল করে, কে, সিরাজউদ্দৌলা। কিন্তু যদিও পরবর্তীকালে রবার্ট ক্লাইভ সেটা আবার ফেরত নিয়ে নিয়েছিল। On 2nd January 1757, Treaty of Alinagar was signed whereby Siraj conceded practically all the demands. British then captured Chandernagor, the French settlement, on March 1757. এখানে ঘটনাটা কি করছে, 2 জানুয়ারি 1757 সালে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের একটা ট্রিটি হচ্ছে, যাকে বলা হয় ট্রিটি অফ আলীনগর। কারণ কলকাতার তিনি নাম চেঞ্জ করে রেখেছিলেন আলীনগর, সেই আলীনগরের নাম অনুসারে ট্রিটিটার নাম হয়েছিল ট্রিটি অফ আলীনগর, যেখানে সিরাজ কিন্তু সমস্ত ব্রিটিশদের ডিমান্ড মানতে বাধ্য হয়েছিলেন। এবং পরবর্তীকালে ব্রিটিশরা নিজে কি করছিল, ফ্রান্সকেও বাংলা থেকে তাড়ানোর জন্য তাদের কি চন্দননগরের যে সেটেলমেন্টটা বা চন্দননগরের যে ফ্যাক্টরিটা ছিল সেটার মার্চের 1757 বা 1757 সালের মার্চ মাসে সে দখল করে নেয়। The Battle of Palashi was fought on 23rd June 1757, when the conspiracy by the Nawab was defeated. কি বলছে, এরপরে নবাবের সঙ্গে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়, যেটা নাম হচ্ছে ব্যাটেল অফ পলাশির যুদ্ধ, যেটা 23শে জুন 1757 সালে হয়েছিল। এবং এখানে ষড়যন্ত্রের জন্য নবাব কি হয়েছিল, পরাজিত হয়েছিল। The following betrayed the Nawab: Mir Jafar, Mir Bakshi, মানিকচন্দ, অফিসার ইন চার্জ অফ ক্যালকাটা। বলছে যারা যারা তাকে বিট্রেট করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে, তাদের মধ্যে কয়েকজন হচ্ছেন, বিখ্যাত কয়েকজন হচ্ছে মীর জাফর, যে সিরাজউদ্দৌলার পরে রাজা এই বাংলা নবাব হয়েছিলেন। মানিকচন্দ গিয়েছিল কি, অফিসার ইন চার্জ অফ ক্যালকাটার যাকে অফিসার চার্জ করা হয়েছিল, গভর্নর করা হয়েছিল। তারপরে হচ্ছে আমিচাঁদ, যে রিচ শিখ মার্চেন্ট। আমিচাঁদ ছিল একজন খুবই বড় লোক, একজন মার্চেন্ট ব্যবসায়ী ছিল। জগৎ শেঠ, বেঙ্গল ব্যাংকার অফ বিগেস্ট ব্যাংকার অফ বেঙ্গল, বাংলার বড় কি বলবো ধনীপতি ছিল।
খাদিম খান কমান্ডার এ লার্জ নাম্বার অফ নবাব ট্রুপ, এবং খাদিম খান এরা সবাই কি করেছিল, বিট্রেট করেছিল কাকে, সিরাজউদ্দৌলা, এবং তার জন্য সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এবার হচ্ছে মীর জাফর 1757 থেকে 1760। The company was granted undisputed right to free trade in Bengal, বিহার, উড়িষ্যা। কোম্পানি কি করেছিল, এই পলাশী যুদ্ধের পরাজয়ের পরে তারা একদম আনডিসপিউটেড রাইট, ফ্রি ট্রেড, মানে বাংলা এবং বিহার এবং উড়িষ্যা তারা একদম ফ্রি ট্রেড করতে পারবে, এটা কিন্তু ঠিক হয়ে গেছিল। ইট রিসিভ দ্য জমিনদারি অফ 24 পরগনাস, এবং তারা কি হয়েছিল, তারপরে তারা 24 পরগনার জমিনদারি লাভ করেছিল। মির্জাফর however fell into arrears and was forced to abdicate in favor of his son-in-law মীর কাসিম। পরবর্তীকালে যদিও সমস্ত দাবি মানা সত্ত্বেও মির্জাফরকে কি করা হলো, হটিয়ে দেওয়া হলো সিংহাসন থেকে, এবং মীর কাসিম যার জামাই ছিল তাকে কি করা হলো, সিংহাসনে বসানো হলো। মীর কাসিম 1760 থেকে 1764। মীর কাসিম সিডেড বর্ধমান, মেদিনীপুর and Chittagong. He shifted his capital from Murshidabad to Munger. মীর কাসিম প্রথমত 1760 সালে রাজা হন, নবাব বাংলার, এবং 64 পর্যন্ত তিনি নবাবত্ব করেন। যখন তিনি সিংহাসনে বসলেন তখন বর্ধমান, মেদিনীপুর এবং চিটাগঞ্জের কি করলো, জমিদার ছেড়ে দিল কাকে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং সে তার ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে মুঙ্গের, বিহারের মুঙ্গেরে কি করেছিল, চেঞ্জ করেছিল। মীর কাসিম soon revolted as he was angry with the British for misusing the Dastak free duty passes. However, having been defeated by the British, he fled to Awadh, where he formed a conspiracy with Awadh ruler সুজাউদ্দৌলা and Mughal Emperor Shah Alam II. এরপরে কি করলো, মীর কাসিম কিন্তু বিদ্রোহী হয়ে পড়লো ব্রিটিশদের বিরুদ্ধে। কেন? কারণ তার অভিযোগ ছিল নাকি যে এরা মিসইউজ করছে দস্তাকের। দস্তাক মানে হচ্ছে ফ্রি ডিউটি পাসেস, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল তার কর্মচারীকে নয়, কিন্তু কর্মচারীরাও কি করতো, এই দস্তকে ব্যবহার করে শুল্কতে ছাড় দিত। তার ফলে কি হলো, তার সঙ্গে মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্যা শুরু হলো, এবং তাকে পরপর কয়েকটা যুদ্ধে পরাজিত করা হয়, এবং সে সেখান থেকে পালিয়ে গিয়ে কোথায় চলে গেল, অবধে। এবং অবধে যাওয়ার পরে সেখানে সে একটা কনফেডারেসি, অর্থাৎ কি একটা দল গঠন করলো, কার সঙ্গে, সুজাউদ্দৌলা যে অবধের রুলার ছিল, এবং মুঘল এম্পায়ার শাহ আলম II এর সঙ্গে কি করলো, একটা দল গঠন করলো, কার বিরুদ্ধে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তাকে পরাজিত করার জন্য। দ্য ব্যাটেল অফ বক্সার 1764, মীর কাসিম, সুজাউদ্দৌলা and Shah Alam II were defeated by the Munro. কি বলছে, এর ফলে যে তারা যখন একসঙ্গে আসলো, তারা একসঙ্গে এসে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সেই যুদ্ধটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ বক্সার, বক্সার যুদ্ধ, যেটা 1764 সালে হয়েছিল। এবং দুঃখের বিষয়, এই যুদ্ধে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম II তিনজনই কি করেছিল, ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল। এবং ব্রিটিশদের সেই সময় সেনাপতি ছিল কি, হেক্টর মুনরো। মীর জাফর ওয়াজ এগেন প্লেসড অন দ্য থ্রোন, এবং এরপরেই ব্যাটেল অফ বক্সারের পরেই মীর জাফরকে কি করা হলো, আবার সিংহাসনে বসানো হলো। সাকসেসর অফ মীর কাসিম, মীর কাসিমের পরে কে কে সিংহাসনে বসেছিলেন, তাদের নামগুলো যেমন হচ্ছে মীর জাফর 1764 থেকে 1765, নজমউদ্দৌলা 1765 থেকে 1766, সাইফুদ্দৌলা 1766 থেকে 70, এবং মুবারকউদ্দৌলা হচ্ছে 1770 থেকে 1772। এই কয়েকজন পরপর সিংহাসনে বসেছিল। On Mir Jafar's death, his son Najmuddaulah was placed
on the throne and sign a treaty on 20th February 1765 by which the Nawab was disbanded most of his army and to administrator Bengal through deputy Subedar nominated by the company. যখন নজমুদ্দৌলা নবাব হলো বাংলা, তখন একটা কি করলো, তার সঙ্গে ট্রিটি করা হলো 20 ফেব্রুয়ারি 1765, এবং ট্রিটিতে কি করা হলো, তার সমস্ত যখন সেনাবাহিনী ছিল সবাইকে বাদ দিয়ে বা ডিসব্যান্ড করে দেওয়া হলো ম্যাক্সিমাম, এবং বাংলার যে অর্থনীতির যে দায়িত্ব তাকে একজন ডেপুটি সুবেদারের হাতে দেওয়া হলো, যাকে কে নমিনেটেড করে, শুধু কোম্পানি নিয়োগ করে। এর ফলে কি হলো, বাংলার নবাব কি হলো, ক্ষমতাহীন দায়িত্ব হয়ে থেকে গেল। Clive concluded two separate treaties of Allahabad with Shah Alam, one 12th August 1765 and Shuja-ud-Dowla 16 August 1765। এরপরে কি করলো, লর্ড ক্লাইভ দুটো আলাদা আলাদা ট্রিটি করলো। প্রথম ট্রিটির নাম হচ্ছে এলাহাবাদের প্রথম সন্ধি, যেটা শাহ আলমের সঙ্গে ওয়ানের সঙ্গে হয়েছিল 12 আগস্ট 1765 সালে, এবং এলাহাবাদের দ্বিতীয় সন্ধি যেটা 16 আগস্ট 1765 সালে হয়েছিল সুজা-উদ-দৌলার সাথে, যে অযোধ্যার নবাব ছিল। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে কি, ডুয়েল গভর্নমেন্ট। ডুয়েল গভর্নমেন্ট অফ বেঙ্গল 1765 থেকে 1772, অর্থাৎ বাংলাতে কি হয়েছিল, ডুয়েল মানে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। দ্বৈত মানে একই সময় দুজন শাসক, যেটা 1765 সালে চালু হয় এবং 1772 সালে শেষ হয়ে যায়। এটা চালু করেছিল লর্ড ক্লাইভ এবং শেষ করেছিল ওয়ারেন হেস্টিং। ডুয়েল গভর্নমেন্ট অফ বেঙ্গল স্টার্টেড ইন 1765। ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল কবে, 1765 সালে। দ্য কোম্পানি অ্যাকোয়ার্ড বোথ দিওয়ানি অর নিজামত রাইট ফ্রম নজমুদ্দৌলা, দ্য নবাব অফ বেঙ্গল, বাট দ্য কোম্পানি ডিড নট টেক ওভার ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেভিনিউ কালেকশন। কি বলছে দেখো, যখন এই যে ডুয়েল গভর্নমেন্টের সময় কোম্পানির কাছে কিন্তু দিওয়ানি এবং নিজামত দুটো রাইটসই ছিল। দিওয়ানি মানে হচ্ছে তোমার হচ্ছে কি ইকোনমিক্যাল যে অ্যাফেয়ার, অর্থনীতির বিষয়গুলো, আর নিজামতি মানে হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপার, শাসন ব্যবস্থাটা। দুটো অধিকারী কাদের কাছে ছিল, ব্রিটিশদের কাছে ছিল। কিন্তু সেটা থাকা সত্ত্বেও নজমুদ্দৌলাও কিন্তু তখন ভারতের নবাব, এই বাংলা নবাব ছিল। তার জন্য কি দেখো, একজনের হাতে ক্ষমতা আর একজনের হাতে কি শুধুমাত্র নামে মাত্র সে নবাব। এটাকেই বলা হয় ডুয়েল গভর্নমেন্ট। ওয়ারেন হেস্টিংস ended the dual system of government in 1772. ওয়ারেন হেস্টিং কি করেছিল, 1772 সালে এই ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা কি করেছিল, এন্ডিং করেছিল। এই হচ্ছে আমাদের বাংলার ইতিহাস। তাহলে এই বাংলার ইতিহাস থেকে আমাদেরকে মোটামুটি কি জানতে হবে, নবাব কে কে ছিল, যেমন প্রথম শুরু হচ্ছে মুর্শিদ কুলি খান থেকে একদম লাস্ট যাচ্ছে কি সৈফুদ্দৌলা পর্যন্ত। তারপরে তাদের ইম্পর্টেন্ট ইভেন্টগুলো কি, তারা ইম্পর্টেন্ট ইভেন্ট কি কি ঘটেছিল, এবং বাংলার ক্ষেত্রে কি কি ব্যাটেল দুটো ইম্পর্টেন্ট ছিল। এখানে আমরা জানি দুটো ব্যাটেল ছিল, একটা ব্যাটেল অফ বক্সার এবং ব্যাটেল অফ পলাশী। বাংলার ক্ষেত্রে ডুয়েল গভর্নমেন্ট জিনিসটা কি জিনিস, এবং ট্রিটি অফ এলাহাবাদ কি, এই জিনিসগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে এবং এইগুলো ভালো করে আমাদেরকে একবার দেখে নিতে হবে। এবার আসা যাক মহীশূরের ক্ষেত্রে। মাইসুর বা মহীশূর যেটাই বলি আমরা, মহীশূর বলি বাংলাতে এবং ইংলিশে বলা হয় মাইসুর। মাইসুরের যে প্রথম শাসক ছিল যাকে পড়বো আমরা হায়দার আলী, 1761 থেকে 1782, অর্থাৎ 1761 সালে সে মাইসুরের শাসক হয়েছিল এবং 82 সাল পর্যন্ত সে বেঁচে ছিল।
Hyder Ali began his career as a soldier in the service of Mysore state, later became the Fauzdar of Dindigul. He established a modern arsenal in Dindigul with the help of French. হায়দার আলী কি করছে, সে প্রথমত তার জীবন শুরু করেছিল একজন শুধু সাধারণ সোলজার হিসেবে। সে একজন ইলিটারেট, মূর্খ ছিল, এবং পরে সে ফৌজদার নিয়োগ হয়েছিল কোথাকার। তার প্রথম জীবন সাকসেস হচ্ছে যে ফৌজদার নিয়োগ করে কোথাকার, দিন্দিগুলের। এবং পরবর্তীকালে সে এই দিন্দিগুলে কি করেছিল, একটা আর্সেনাল তৈরি করেছিল। আর্সেনাল মানে হচ্ছে অস্ত্র কারখানা। এবং তাকে এই প্রতিষ্ঠা করতে কে হেল্প করেছিল? ফ্রান্স বা ফ্রেঞ্চ হেল্প করেছিল। In 1761, he overthrew the Nanjo Raja, the powerful prime minister of Odia king Krishna Raja I, and usurped power, though continuing to recognize Krishna Raja I as the lawful ruler. কি বলছে, 1761 সালে কি করছে, সে নঞ্জ রাজাকে সেখান থেকে পরাজিত করে সে সেখানকার কি হচ্ছে, শাসক তৈরি হচ্ছে। এই নঞ্জ রাজা কে ছিল? সেখানকার যে ওয়াদিয়ার বংশের রাজা ছিল কৃষ্ণ রাজা ওয়ান, তার মন্ত্রী ছিল নঞ্জ রাজা। এই নঞ্জ রাজা আবার কি করেছিল, ওই কৃষ্ণ রাজা ওয়ানকে বন্দি করে সে রাজা হয়েছিল। এবং যখন সে শাসক হয় মহীশূরের, তখন কিন্তু কৃষ্ণরাজা ওয়ানকে সে একজন লফুল রুলার হিসেবে, মানে তাকে সম্মান দিয়ে তিনি চলতেন। ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার 1766 থেকে 1769। হায়দার আলী ডিফিটেড দ্য ব্রিটিশ দ্য ট্রিটি অফ মাদ্রাজ সাইড। প্রথম যে যুদ্ধটা হয় ইংরেজদের সঙ্গে, সেটাকে বলা হয় ফার্স্ট অ্যাংলো মানে ইংরেজ, মাইসুর মানে মাইসুর ওয়ার। 1766 সালে স্টার্ট হচ্ছে, 69 মানে অর্থাৎ 3 বছর চলেছিল। এখানে কি করছে হায়দার আলী, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে হায়দার আলী কিন্তু ইংরেজদের ডিফিট করেছিল, এবং ইংরেজরা ট্রিটি অফ মাদ্রাজের সন্ধি মানতে কিন্তু বাধ্য হয়েছিল, যে 1769 সালে সাইন হয়। এটা কিন্তু একজন ভারতীয় রুলারের ক্ষেত্রে একটা খুবই চমকপ্রদ একটা ঘটনা। সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার 1780-84। ওয়ারেন হেস্টিংস attacked French port Mahé, which was Hyder Ali's territory. সেকেন্ড অ্যাংলো যে মাইসুর ওয়ারটা হয়েছিল 1780 সালে শুরু হয় এবং 1784 সালে শেষ হয়ে যায়। এটা শুরু হচ্ছে কিভাবে, সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। সে কি করছে, ফ্রেঞ্চ পোর্ট মাহে আক্রমণ করছে, যেটা হায়দার আলীর টেরিটরির মধ্যে বা হায়দার আলীর এলাকার মধ্যে পড়তো। হায়দার আলীকে জিজ্ঞেস না করেই সেই মাহে আক্রমণ করার ফলে সে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। Hyder Ali led a joint front with Nizam and Maratha and captured Arcot, the capital of Karnataka state. এরপর হায়দার আলী কি করলো, সে নিজামকে এবং মারাঠাদেরকে নিজের সাইডে নিয়ে সে আরকোট দখল করে নিল, যেটা ইংরেজদের একটা সুরক্ষিত ঘাঁটি ছিল। In 1781, Hyder Ali was defeated at Porto Novo by Arcot. 1781 সালে কিন্তু হায়দার আলী এবার ডিফিটেড হচ্ছে। কোন যুদ্ধে? পোর্টো নোভো যুদ্ধে বাই আয়ারকোট। সেই সময় আয়ারকোটের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সে কিন্তু পরাজিত হচ্ছে। হি ডাইড ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো মাইসুর, এবং সে এই দ্বিতীয় অ্যাংলো মাইসুর ওয়ারের সময় সে কিন্তু মারা যায়। যদিও সে যুদ্ধ করতে করতে মারা যায়নি, অসুস্থতার জন্য, ইলনেসের জন্য মারা গেছিল। টিপু সুলতান 1782 থেকে 1799। Hyder Ali was succeeded by his son Tipu Sultan in 1782. হায়দার আলী কি করলো, যখন মারা যায় তার সময় তিনি কিন্তু সাকসিডেড, তার উত্তরাধিকারী কিন্তু মনোনয়ন করে দেন যে কে, তার ছেলে টিপু সুলতান হবে, এবং সে সেই মতো
মহীশূরের শাসক হয় 1782 সালে। হি কন্টিনিউড দ্য সেকেন্ড অ্যাংলো-মাইসুর ওয়ার টিল 1784 এবং এই টিপু সুলতান 1784 পর্যন্ত কিন্তু এই সেকেন্ড অ্যাংলো-মাইসুর কিন্তু চালিয়ে গিয়েছিল। দ্য ট্রিটি অফ ম্যাঙ্গালোর 1784 was signed by টিপু সুলতান which ended the second Anglo-Mysore War এবং এই দ্বিতীয় শিখ যুদ্ধটা ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা সমাপ্ত হয়, যেটা 1784 সালে করা হয়। থার্ড অ্যাংলো-মাইসুর ওয়ার 1792-92 মারাঠা and Nizam aided the British. Cornwallis captured Bangalore. By the Treaty of Srirangapatnam in 1792, Tipu ceded half of his territory. এরপরে যে ঘটনাটা আসে সেটা থার্ড অ্যাংলো-মহীশূর ওয়ার, যেটা 1790 সালে শুরু হয়, 92 সালে শেষ হয়। এখানে কিন্তু এই মারাঠা এবং নিজামকে কিন্তু ব্রিটিশরা তার সঙ্গে ভিড়ে নেয়, কারণ তারা জানতো যে এই মারাঠা আর নিজামরা যদি অন্য সাইডে থাকে তাহলে কিন্তু সে কোনোদিন জয় করতে পারবে না এখন। এবং সেই মতো কর্নওয়ালিস, সে তখনকার গভর্নর জেনারেল, সে কি করলো, ব্যাঙ্গালোর জয় করে নিল বা দখল করে নিল। এবং টিপু বাধ্য হয়ে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, মানে মহীশূরের যে রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, সেই ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম স্বাক্ষর করতে বাধ্য হলো। কত সালে? 1792 সালে। এবং এই ট্রিটি অনুযায়ী তিনি তার সাম্রাজ্যের হাফ অংশ ছেড়ে দিল, মানে তার সাম্রাজ্যের অর্ধেক অংশ কাদেরকে? ইংরেজ, মারাঠা এবং নিজামকে ছেড়ে দেয়। Fourth Anglo-Mysore War 1799. Lord Wellesley attacked and Tipu Sultan died. এরপরে চতুর্থ ইঙ্গো-মহীশূর যুদ্ধের কথা বলা হয়, যেটা 1799 সালে হয়েছিল, যেখানে লর্ড ওয়েলেসলি কি করেছিল, মহীশূর অ্যাটাক করে এবং সেখানে যুদ্ধ করতে করতে টিপু সুলতান কিন্তু ডায়েড হয়ে যায় বা শহীদ হয়ে যায়। টিপু was the only Indian ruler who have understood the importance of economic strength as the foundation of military strength. বলছে টিপু সুলতান একমাত্র ভারতীয় শাসক ছিল যে মিলিটারি স্ট্রেংথের গুরুত্ব এবং ইকোনমিক স্ট্রেংথের যে গুরুত্ব সেটা কিন্তু সে বুঝতে পেরেছিল। টিপু এস্টাবলিশ দ্য এম্বাসিজ টু ফ্রান্স, তুর্কি, ইরান অ্যান্ড পেগু টু ডেভেলপ ফরেন ট্রেড। টিপু সুলতান কি করেছিল, বিভিন্ন জায়গায় তিনি কি এম্বাসিজ তৈরি করেছিল। ফ্রান্সে করেছিল, তুর্কিতে করেছিল, ইরান করেছিল অ্যান্ড পেগু করেছিল। টিপু প্ল্যান্টেড এ ট্রি অফ লিবার্টি at his capital Srirangapatnam and became a member of Jacobin Club. টিপু সুলতান কি করলো, সে ফ্রান্সের সমর্থনের জন্য সে ট্রি অফ লিবার্টি বলে একটা যে গাছ লাগিয়েছিল, কোথায়? তার ক্যাপিটাল শ্রীরঙ্গপত্তনমে। এবং সে জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল। এটা ছিল কি, সেই সময় ফ্রেঞ্চ রেভলিউশন চলছিল, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের যে জ্যাকোবিন দল এবং ফ্রেঞ্চ রেভলিউশনের সিম্বল ট্রি অফ লিবার্টি সেটা কিন্তু সেখানে করেছিল। কেন? এর কারণটা ছিল সে ইংরেজদের বিরুদ্ধে এনিভাবে বিদেশি শক্তির কি সাহায্য চাইছিল। তাহলে এইগুলো মাইসুরের হিস্ট্রি সেই সময়কার। তাহলে একবার যদি আমরা এটাকে চোখ বুলে নিতে পারি, প্রথমত কি আমরা কার হিস্ট্রি পড়ছি? মাইসুর। এই মাইসুরের আমরা এখানে দুজন শাসকের নাম পড়লাম, একজন হচ্ছে কি হায়দার আলী, আর 2 নম্বর একজন হচ্ছে কি টিপু সুলতান। এই হায়দার আলী দেখলাম যে 1761-এ সে তার শাসক মহীশূরের শাসক হিসেবে জীবন শুরু করছে এবং 1782-এ সে মারা যাচ্ছে। তার বেঁচে থাকতে সে দুটো যুদ্ধ হয়েছিল, একটা ফার্স্ট অ্যাংলো-মাইসুর ওয়ার এবং সেকেন্ড অ্যাংলো-মাইসুর ওয়ার। প্রথম যুদ্ধতে কি করেছিল, হায়দার আলী ইংরেজদের পরাজিত করেছিল এবং মাদ্রাজের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করে। এবং দ্বিতীয় সে কি হয়েছিল, যুদ্ধ করতে করতেই 1782-এ সে কিন্তু মারা যায়। এবং এই যুদ্ধটা 1784 পর্যন্ত কন্টিনিউ করেছিল কে? তার ছেলে টিপু সুলতান। এরপরে আসি টিপু সুলতানের বিষয়টা। টিপু সুলতানের জীবনে
তার তিনটে যুদ্ধ ইম্পর্টেন্ট: এক, সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার; দুই, থার্ড অ্যাংলো মহীশূর ওয়ার; এবং ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার। এই যুদ্ধটা কি করেছিল? সে শুধুমাত্র 1784 পর্যন্ত চালিয়ে নিয়েছিল, 1782 থেকে 1784 পর্যন্ত, এবং তাদের এবং ব্রিটিশদের সঙ্গে ট্রিটি অফ ম্যাঙ্গালো সাইন করেছিল। তারপরে থার্ড অ্যাংলো মহীশূর ওয়ার হচ্ছে, যেখানে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম সাইন করে সে কিন্তু পরাজিত হচ্ছে এবং তার সাম্রাজ্যের অর্ধেক অংশ ছেড়ে দিচ্ছে। চতুর্থ অ্যাংলো মহীশূর ওয়ার কি হচ্ছে? 1799 হচ্ছে, যেখানে লর্ড ওয়েলেসলি তাকে পরাজিত করে ডিফিট করছে এবং সে এই যুদ্ধে মারাও যাচ্ছে। এই হচ্ছে আমাদের কি হিস্ট্রি অফ মাইসুর। এবং আরেকটা জিনিস জানা দরকার, এই টিপু সুলতান কোথায় কোথায় এম্বাসি পাঠিয়েছিল, কোথায় কোথায় সে কোন কোন দলের সদস্য ছিল ফ্রান্সের, এইসব কিছু। নেক্সট, পাঞ্জাব। Guru Gobind Singh, the 10th and the last Guru of the Sikh, transformed the religious sect into military brotherhood. এই শিখ ধর্মের যে গুরু পন্থাটা আছে 1 থেকে 10 পর্যন্ত, প্রথম গুরু হচ্ছে গুরু নানক, তারপরে এইভাবে 10 নম্বর গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং, যে কি করেছিল এই রিলিজিয়াসটাকে সেক্টকে মিলিটারি সেক্টে কি করেছিল, চেঞ্জ করেছিল। In the confusion and disorder that followed the invasion of Nadir Shah and Ahmad Shah Abdali, the Sikhs increased their military strength and became a strong power. এই নাদির শাহ এবং আহমদ শাহ আবদালির জন্য বারবার আক্রমণের জন্য কি করেছিল, শিখরা তাদের এই যে মিলিটারি স্ট্রেংথ বাড়াতে বাধ্য হয় এবং তারা একটা স্ট্রং পাওয়ারে পরিণত হয়েছিল। Maharaja Ranjit Singh, 1792 to 1839. He was the greatest Indian ruler of his time and founded the Sikh rule in the Punjab. Born in 1780 at Gujranwala, he occupied Lahore in 1799 and made his capital. He conquered Amritsar in 1802, occupied Ludhiana, and after insurgent or annexed Kangra, Otok, Multan, Kashmir, Hazara, Banu, Dirajat, and Peshawar. He died in 1839. তো এই যে গুরুপন্থর পরে বিখ্যাত একজন শাসক হচ্ছে মহারাজা রঞ্জিত সিং, যে 1792 সাল থেকে 1839 পর্যন্ত শাসক ছিল পাঞ্জাবের। সে জন্মগ্রহণ করে 1780 সালে গুজরানওয়ালাতে এবং 1799 সালে সে লাহোর দখল করে এবং তাকে ক্যাপিটাল হিসেবে ঠিক করে। সে বিভিন্ন জায়গা দখল করেছিল, যেমন 1802 সালে অমৃতসর, তারপরে লুধিয়ানা, তারপরে কাংরা, অটোক, মুলতান, কাশ্মীর, হাজরা, বান্নু, দিরাজাত, পেশোয়ার, এইসব অঞ্চলগুলো কি করেছিল, সে এক এক করে জয় করেছিল এবং 1839 সালে সে কিন্তু মারা গিয়েছিল। সাকসেসর অফ রঞ্জিত সিং, খড়গ সিং 1839 থেকে 40, নুহিনিয়াল সিং 1840, শের সিং 1841 থেকে 43, দলীপ সিং 1843 থেকে 49। তাহলে রঞ্জিত সিং এর সর্বপ্রথম পরে কি শাসক হয়েছিল? খড়গ সিং, যে 1 বছর 39 থেকে 40 পর্যন্ত শাসক ছিল। তারপর হচ্ছে নুহিনিয়াল সিং, যে 1840 সালে 1 বছরের কম সময় শাসক ছিল। তারপর হচ্ছে শের সিং 1841 থেকে 43 এবং লাস্ট শাসক হচ্ছে দলীপ সিং 1843 থেকে 49। এইগুলো ছিল কি সাকসেসর অফ রঞ্জিত সিং।
দ্য শিখ পাওয়ার ওয়াজ ব্রোকেন বাই দ্য ব্রিটিশ আফটার দ্য ডেথ অফ রঞ্জিত সিং। রঞ্জিত সিং যখন মারা যায় তখন কিন্তু শিখ পাওয়ারটা কি হয়েছিল, দুর্বল হয়ে গেছিল বা ভেঙে গিয়েছিল। ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার 1845 to 46. Sikh was defeated in all four battles: Mudki, Firuz Shah, Aliwal, and Sabran. The Treaty of Lahore ended the war. Sir Henry Lawrence became the first resident. তাহলে কি বলছে দেখো, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, প্রথম ইংরেজদের সঙ্গে শিখদের যে ওয়ার হয়েছিল সেটা কিন্তু 1845 থেকে 1846 সালে। এবং শিখরা সেখানে 4টে যুদ্ধ করেছিল: মুদকির যুদ্ধ, ফিরোজ শাহ যুদ্ধ, আলিওয়ালের যুদ্ধ এবং সাবরানের যুদ্ধ। এবং সেই 4টে যুদ্ধতেই তারা কি হচ্ছে, ডিফিটেড হয়ে যাচ্ছে। এবং ডিফিটেড হওয়ার পরে তারা একটা ট্রিটি করছে, সেই ট্রিটির নাম হচ্ছে ট্রিটি অফ লাহোর, লাহোরের সন্ধি 1846 সালে। এবং এখানে স্যার হেনরি লরেন্সকে প্রথম রেসিডেন্ট হিসেবে রাখা হচ্ছে। বা তাহলে এখানে পরীক্ষা আসে, হু ইজ দ্য ফার্স্ট রেসিডেন্ট বা প্রথম রেসিডেন্ট কে ছিল পাঞ্জাবে, তাকে কি বলা হয়, স্যার হেনরি লরেন্স। Second Anglo-Sikh War, 1848 to 1849, Dalhousie annexed Punjab. Sir John Lawrence became the first Chief Commissioner of Punjab. তাহলে কি হচ্ছে, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার হচ্ছে 1848 থেকে 1849 সালে। এবং এখানেও তারা পরাজিত হয়। এবং পরাজিত হওয়ার পরে ডালহৌসি সেই সময়কার গভর্নর জেনারেল পাঞ্জাব কি করেছে, অ্যানেক্সড করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। এবং স্যার জন লরেন্স যে প্রথম রেসিডেন্ট ছিল, সেই প্রথম কি হয়ে যায়, ফার্স্ট চিফ কমিশনার অফ পাঞ্জাব, পাঞ্জাবের প্রথম চিফ কমিশনার। তাহলে আমরা যদি এবার পাঞ্জাবটাকে আমরা দেখি, পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখলাম। এক, এই সময় রুলার কে ছিল, প্রথম রুলার ছিল কি, রণজিৎ সিং। এ ছিল কি বিখ্যাত রুলার, যার সময় কি কি ঘটনা হয়েছিল। প্রথমত কি, শিখদের রাজধানী হয়েছিল কি লাহোর, যেটা সে দখল করেছিল 1799-এ। এছাড়া অনেক স্থান দখল করে এবং সেগুলো সে শিখ সাম্রাজ্য তৈরি করে। কিন্তু যখন 1839-এ মারা যাচ্ছে রণজিৎ সিং, তখন সাম্রাজ্যটা কি হয়েছে, উইক বা ব্রোকেন হয়ে যাচ্ছে। এবং এরপরে যারা শাসক হচ্ছে সবই হচ্ছে কি দুর্বল শাসক। এই শিখদের সঙ্গে, শিখ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কটা যুদ্ধ হয়েছিল, দুটো যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে ফার্স্ট শিখ ওয়ার, আর দ্বিতীয় হচ্ছে কি সেকেন্ড শিখ ওয়ার। এই ফার্স্ট ঠিক হয়েছিল, এখানে তারা 4টে যুদ্ধ করে এবং পরাজিত হয়ে ট্রিটি সাইন করে, ট্রিটি অফ লাহোর দিয়ে তারা পরাজিত হয়। এবং এটা হয়েছিল কি 48 থেকে 49 সালে সেকেন্ড যে শিখ ওয়ার হচ্ছে, সেখানেও তারা পরাজিত হচ্ছে এবং পাঞ্জাবটা কি করা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অ্যানেক্সড করা হচ্ছে। এবং স্যার হেনরি লরেন্স হচ্ছে ফার্স্ট কমিশনার অফ পাঞ্জাব। এবার দেখো ওই জিনিসটাকে কি করা আছে, সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া আছে। কিরকম, নবাব অফ বেঙ্গল 1713, ফাউন্ডার মুর্শিদ কুলি খান, জাফর খান। এবং অ্যানেক্স করা হচ্ছে কবে, 1765 সালের ট্রিটি অফ এলাহাবাদের মাধ্যমে বাংলাকে কি করা হচ্ছে, ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে অ্যানেক্স করা হচ্ছে। তারপরে হচ্ছে মারাঠা কনস্পাইরেসি 1720 সালে তৈরি হচ্ছে এবং বাজিরাও ওয়ান ফাউন্ডার এর। এবং 1801 সালে সাবসিডারি অ্যালায়েন্সের মাধ্যমে কি করা হচ্ছে, সেটা ব্রিটিশদের সঙ্গে যুক্ত করা হচ্ছে। নবাব অফ কর্ণাটক বা আরকোট, এটা 1720, সাদাতুল্লাহ খান, যেটা 1801 সালেও সাবসিডারি অ্যালায়েন্সের মাধ্যমে কি করা হচ্ছে, ব্রিটিশদের সঙ্গে অ্যানেক্স করা হচ্ছে। নবাব অফ আওধ 1722 সালে প্রতিষ্ঠা হয়। কে করেছিল, মীর মোহাম্মদ আমিন সাদাত খান বুরহানুল মুলক, যার আরেকটা নাম ছিল সাদাত খান করেছিল, যার আরেকটা নাম ছিল কি বুরহানুল মুলক। এবং এটাকেও 1801 সালে সাবসিডারি অ্যালায়েন্স দখল করা হয় এবং 1856 সালে পুরোটা দখল করে নেওয়া হয়। এবার আসছে নিজাম অফ হায়দ্রাবাদ 1724 সালে,
যেটা করেছিল মীর কামরুদ্দিন চিনকিনিস খান, যাকে নিজামুল মুলক বলা হয়, প্রতিষ্ঠা করেছিল। 1798 সালে এখানে সাবসিডি অ্যালায়েন্স প্রয়োগ করা হয় এবং এটা ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। মাইসুর 1761 সালে হায়দার আলী প্রতিষ্ঠা করে এবং 1799 সালে টিপু সুলতানের যখন মৃত্যু হয়ে যায় তখন সেটা সাবসিডি অ্যালায়েন্সের মাধ্যমে দখল করে নেওয়া হয়। পাঞ্জাব 1792 সালে রণজিৎ সিং প্রতিষ্ঠা করে এবং 1849 সালে ডালহৌসি কি করে পাঞ্জাবটাকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে কি অ্যানেক্স করে নেয়। এই হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক, যেটা আমরা খুব ভালোভাবে দেখলাম। চ্যাপ্টারটা হচ্ছে কি, টপিকটার নাম হচ্ছে কি, এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার, বেঙ্গল, মাইসুর এবং পাঞ্জাব। কিভাবে ব্রিটিশ পাওয়ার বাংলাতে, মাইসুর এবং পাঞ্জাবে এক্সপ্যানশন হয়েছিল তার ইতিহাসটা আমরা জানলাম। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।